প্রিয় দর্শক, শুভ দুপুর। স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, আমরা বাঙালি এবং বাঙালির মনে প্রাণে মিশে আছে গান। গান থাকে আমাদের সাথে সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। আজ আমরা গান নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন দুজন সঙ্গীত শিল্পী, পরিচয় করাবো। আছেন সঙ্গীত শিল্পী বিউটি, স্বাগত জানাচ্ছি, এবং আছেন অনন্যা আচার্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আশা করছি দুজনেই ভালো আছেন। গান নিয়ে তো অনেক কথা বলবো, এবং দর্শকরা ইতিমধ্যে জানেন যে আমাদের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আমরা এবারে বগুড়া গিয়ে উদযাপন করেছি, এবং খুব বড় পরিসরে দুজনেই ছিলেন সেখানে, নমিনেশনও পেয়েছেন। বিউটির কাছে প্রথমে শুনবো, হোল এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? আমার তো খুবই ভালো লেগেছে, এজন্য বলে একদম যাওয়া থেকে শুরু করে মমইনে যেহেতু এবার অ্যাওয়ার্ড প্রোগ্রামটি হয়েছে, তো সেখানে আমরা যাওয়ার সময় বাসে সবাই মিলে এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির যত তারকা ছিল একসাথে বাসে যখন গেছি আমরা খুব এনজয়, একদম আনন্দ করতে করতে গান করতে করতে গেছি, একদম পিকনিক। আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। এবং ঠিক ওখানে যখন মমইনে গেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওখানে বেড়ানো থেকে শুরু করে সব কিছু একদম গ্রুপের মধ্যে একটা পিকনিকে 2-3 দিন যে ছিলাম, একদম মনে হয়নি যে বাসার বাইরে। মনে হচ্ছে সবাই মিলে যে অনেক দিন পরে সবার সাথে এত দেখা হলো, গেট টুগেদার। এবং হয় না যে সচরাচর তো সবার সাথে দেখা হয় না। তো চ্যানেলের এই বিশেষ আয়োজনটি হয় আসলে যে সাংস্কৃতিক অঙ্গনের সকল নক্ষত্রের সাথে একসাথে দেখা হয়ে যায়, এবং যে যে সেক্টরে আমরা কাজ করি সবার সাথে একটা মানে অন্যরকম মানে পিকনিক ভাইব বা নিজের মতো করে সময় কাটানো খুব ভালো লাগে। অনন্যার কেমন লেগেছিল টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবার থাকতে পেরে? আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং এটা আমার দ্বিতীয়বারের মতো যাওয়া। প্রথম আমি গিয়েছিলাম চট্টগ্রাম, এবার বগুড়া। তো ভীষণ ভালো, আপু যেটা বললেন, একটা পিকনিক একটা মানে আলাদা একটা ভাইব ছিল। সেই সাথে যে এত এত গুণী শিল্পীরা আমাদের মধ্যে ছিলেন, এবং প্রতিটা প্রজন্মের শিল্পীরা ছিল। তো এই যে একদম গুণী মানুষ থেকে শুরু করে আমরা যারা, প্রত্যেকের যে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে এই মিউজিক অ্যাওয়ার্ডের মাধ্যমে, আমার তো মনে হয় এটাই সবচেয়ে বেশি আনন্দের। এবং এই যে 2 দিন ছিলাম, ভীষণ আনন্দ করেছি, সবাই একসাথে অনেক আড্ডা দিয়েছি, আনন্দ করেছি, অনুষ্ঠান করেছি। এটাই এটাই মনে হয় আমাদের সার্থকতা। একদমই তাই। মমইনে অনেক রাইড ছিল না, সেগুলো আমরা শেয়ার করেছি। মানে অনেক সময় ছোট হয়ে গেছি, ছোটবেলায় যে রাইডসগুলো করতাম, তো ওখানে গিয়ে মানে একটা নিজের একটা জগৎ তৈরি হয়ে গিয়েছিল। এবং আরেকটা বিষয় যেটা খেয়াল করেছি যে প্রত্যেকটা প্রজন্ম ওখানে তো একদম অনন্যারা এখন এখন আমাদের জেনারেশন এবং তার পরের জেনারেশন, তার আগের জেনারেশন, তো এই জিনিসটা প্রত্যেকটা প্রজন্ম ওখানে উপস্থিত ছিল। এটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার যে আমাদের মোস্ট নক্ষত্র যারা, আমাদের শ্রদ্ধাভাজন, যাদেরকে দেখে আসলে সঙ্গীতে এত আগ্রহ নিয়ে আসা, তো তাদের চোখের সামনে দেখা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম এবং সাবিনা ইয়াসমিন ম্যাম, এবং তাদের যে ভালোবাসা, এবং দেখে মনে হয় না এত বড় মাপের একজন নক্ষত্রের সামনে গেছে এবং এত বেশি আদর করেছেন। তো এটা আমাদের এক জন্মে আমার মনে হয় অনেক বড় একটা পাওয়া, স্মৃতির ঝুলিতে। তার জন্য চ্যানেল আইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। কারণ চ্যানেলের পক্ষেই সম্ভব এত বড় একটা আয়োজনে এবং সবাইকে একত্রিত করা। এবং যখন যাচ্ছিলেন তখন তো আসলে নমিনেটেড হয়েছেন অ্যাওয়ার্ড নিয়ে, তখন কেমন আসলে চিন্তা ভাবনা চলছিল বা এক্সাইটমেন্টটা কেমন ছিল যে কি হতে পারে? আসলে অ্যাওয়ার্ড নমিনেশনে তো আমি গত 19 সালে একবার চ্যানেল আই অ্যাওয়ার্ড পেয়েছি, এবং এবার আমি 2টা গানে নমিনেশনে আছি। তো আমার কাছে যেটা সব থেকে ভালো লাগার বিষয় যে নমিনেশন পাওয়াটাই অনেক বড় ব্যাপার। আর যে কোনো কাজের স্বীকৃতি আসলে অনুপ্রেরণা হিসাবে কাজ করে একজন শিল্পীর জীবনে, এবং তার কাজটাকে আরও বেশি কি বলে গুরুত্ব বাড়িয়ে দেয় যে কোনো অ্যাওয়ার্ড বা স্বীকৃতির মাধ্যমে। তো চ্যানেল আই যে স্বীকৃতিটা দেন এবং যে সম্মানটা দেন, এটা প্রত্যেকটা আর্টিস্টের জন্য অনেক বড় একটা পাওয়া, এবং কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়, এবং দায়ভার এবং তার প্রত্যেকটা কাজের যে দায়িত্বটা
অনেকাংশে বেড়ে যায়। এবং সেই সূত্র ধরে আপনি আরো সুন্দর গান আমাদেরকে উপহার দেবেন, আমরা সেই ইনশাআল্লাহ। প্রত্যাশা রাখি। অনন্যার কাছে একটু শুনবো, আমাদের 20তম আয়োজন ছিল এটি এবং আমরা আপনাকে দুটি গানে পারফর্ম করতে দেখেছি। বিশেষ করে আমি বগুড়ার আঞ্চলিক ভাষায় যে গানটি সেটি নিয়ে কথা বলতে চাই। আপনি তো নিশ্চয়ই বগুড়ার মেয়ে নন, ব্যাপারটা কতটুকু কঠিন ছিল এবং নিজের মধ্যে কিভাবে ধারণ করলেন? আমার কাছে ব্যাপারটা হয়েছে, আমি একদম দক্ষিণের মানুষ, আমি চট্টগ্রামের মেয়ে। তো উত্তরের ভাষা আসলে কিন্তু খুব কঠিন, সেটা গানটা তুলতে গিয়ে মানে টের পেলাম। যখন দেখলাম যে প্রতিটা জেলার মানুষের কিন্তু একটা আলাদা মানে বৈশিষ্ট্য আছে, মানে কথা বলার একটা টোন আছে, আলাদা একটা অ্যাকসেন্ট আছে, সেটা রপ্ত করা অনেক কঠিন। তো আমি আমার অনেক বন্ধুদের কাছ থেকে হেল্প নিয়েছি এই গানের বিষয়ে, বিশেষ করে ভাষার ব্যাপারে। আমার জুনিয়ররা ছিল, তো তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে এই গানের বিষয়ে। কিছু কিছু মানে ওয়ার্ড বুঝতে পারছিলাম না, তো তারাও মানে সেভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে গানের অর্থটা কী। তো যতটুকু সম্ভব বা যতটুকু আয়ত্ত করা যায় সেটাকে মাথায় রেখে গানটা করা হয়েছে। এবং আমি যখন গাইছিলাম স্টেজে, দর্শকদের এত চিৎকার, মানে দর্শকরা এত উপভোগ করছিলেন গানটা, আমার নিজেরও ভীষণ ভালো লাগছে যে এই বগুড়ার মাটিতে গিয়ে বগুড়ার অঞ্চলের গান গাওয়া এবং তাদের সামনে গাওয়া, এটা তো আমার জন্য অনেক আনন্দের, অনেক আমি যখন ভাগ্যের। অনন্যা হচ্ছে গানটার ভয়েস, ওই দিন আমারও ভয়েস ছিল, একই সাথে আমরা ভয়েস তো দিয়েছি। আমি তো বগুড়ার আঞ্চলিক গান খুব কম শোনা হয়েছে, এই গানটা তো আমি প্রথম শুনলাম ও যখন ভয়েস দেয়, তখনই আমি ওকে বলেছিলাম যে গানটা এত বেশি সুন্দর। তো যখন দেখলাম যে ও পারফর্ম করলো, তারপরে এত বেশি মানুষ শেয়ার করেছে বা পরে দেখলাম যে খুব বেশি এনজয় করেছে অনেক একদম। শেয়ার, এবং আমি যতগুলো ক্লিপস দেখেছি, এত ভিউজ, এত লাইক, ছোট ছোট রিলস তৈরি হচ্ছে অনেক। একদমই তাই। এবং গানটি শুনে কিন্তু বোঝার উপায় ছিল না যে খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা একটু দেখি যে দর্শকরা আসলে বুঝতে পারে কিনা। প্রিয় দর্শক, চলুন গানটি দেখে আসি। তোর বাড়ি কোনা কোনটি, নাম না কইলে জবর দেম না সিটি। তোর বাড়ি কোনা কোনটি, নাম না কইলে জবর দেম না সিটি। আমরা বগুড়ারে সোল, মিছিল মাতার কাপড় তোল, না তুললে সাজাবে নি খুলে দিমু আমি, ওরে না তুললে সাজাবে নি খুলে দিমু আমি। আমরা দেখলাম প্রিয় দর্শক, পুরো গানটি কিন্তু আমরা এখনো দেখতে পারলাম না। পুরো গানটি দেখার জন্য আপনারা 24 তারিখ চ্যানেল আই পর্দায় চোখ রাখবেন। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসটি অবশ্যই দেখবেন। আমরা অধীর আগ্রহে বসে আছি, যদিও বাস্তবে দেখেছি, আবার আমরা স্ক্রিনে আসলে কেমন আসলে দেখব। এবং স্টেজে যখন আসলে গানটি গাচ্ছিলেন এবং বগুড়ার অনেক মানুষ, আপনি বলছেন যে কণ্ঠ মিলেছে, তখন আসলে কেমন লাগছিল? আমার ভীষণ নার্ভাস লাগছিল, মানে কেন লাগছিল আমি নিজেও জানি না। আমি যখন মানে স্টেজে উঠলাম, তখন দেখলাম যে আমার সামনে বসা দুজন গুণী শিল্পী, মানে যাদেরকে দেখে আসলে আমি গানের অনুপ্রেরণা পেয়েছি, যাদের দেখে মনে হয়েছে যে আমি গান শিখবো, গান গাইবো, সবার সামনে গান গাইবো, দর্শক আমার গান পছন্দ করবেন। সে দুজন শিল্পী আমার সামনে বসা ছিলেন, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, শ্রদ্ধেয় রুনা লালা ম্যাম, এবং সে সাথে আরও গুণী গুণী মানুষ তো ছিলেন সেখানে। কিন্তু আমি যখন তাদের দুজনকে একসাথে দেখেছি না, মানে আমার কেমন জানি হাত কাঁপছিল স্টেজে। আমি মানে খেয়াল করলে বোঝা যাবে, আমি মাইক্রোফোনটা বারবার এক হাত থেকে আরেক হাতে নিচ্ছিলাম, মানে এক হাতে রাখতে পারছিলাম না, মানে কন্টিনিউ করতে পারছিলাম না এক হাতে, এতটা নার্ভাস লাগছিল। কিন্তু মানুষ যখন মানে খুব উচ্ছ্বাস দেখাচ্ছিল আমার এই গানের মাধ্যমে বা খুব উল্লাস প্রকাশ করছিল, আমার ভীষণ ভালো লাগছিল। একদমই তাই। এবং গানগুলো শোনাও দর্শকদের জন্য আসলে খুবই প্লেজেন্ট ছিল। আমরা বিউটির কাছে শুনবো কোন গানটির জন্য আসলে অ্যাওয়ার্ডসটি পাওয়া হয়েছে। আমার দুইটা গানে নমিনেশন ছিল, একটি আধুনিক গানে আর একটি লোকগানে, এবং লালন শাহের চার চাঁদে দিচ্ছে ঝলক। আমরা কি 2 লাইন শুনতে পারি খালি গলায়? অবশ্যই। চার চাঁদে দিচ্ছে ঝলক, চার চাঁদে দিচ্ছে ঝলক, মণিকুঠার ঘরে চেয়ে দেখ না রে মন, দিব নজরে চেয়ে দেখ না রে মন,
দিব জোরে ছে দেখ না রে মন দিব জোরে। বাহ ভীষণ সুন্দর। এবং এটি ছিল হচ্ছে লালন কন্যা অ্যালবাম থেকে নেয়া। এবং এই যে এত এত ক্যাটাগরিতে আসলে সেখানে প্রত্যেকটি ক্যাটাগরিতে আলাদা করে পুরস্কার দেয় এবং গানের আসলে এত রূপ, আপনারা গানের মানুষ আরও বেশি জানবেন। এই সব কিছু যে সেখানে আসলে উপস্থাপিত হচ্ছে এবং এক একজনকে সম্মান দেয়, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন? আমি ওই যে প্রথমে বললাম যে যে কোনো কাজের স্বীকৃতি অনেক অনুপ্রেরণার। তো চ্যানেল আই 2019 সালে আমাকে আমার একটি মৌলিক লোকগানে আমি প্রথম অ্যাওয়ার্ড পাই চ্যানেল আই থেকে, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এবং সেকেন্ডবার যখন আমি আবার লোক আঙ্গিকের গানে অ্যাওয়ার্ড পেলাম, তো আমার এটা অনেক অনেক কৃতজ্ঞতা চ্যানেল আইকে, কারণ বলে বোঝানোর মতো না এই অনুভূতি। কারণ চ্যানেল আই সবসময় শুদ্ধ সঙ্গীত চর্চার ব্যাপারে খুব গুরুত্ব দেন এবং চ্যানেল আই সবসময় শিল্পীদের অনেক বেশি সম্মানিত করেন আমি দেখেছি, এবং সব সেক্টরকেই ওনারা খুব সম্মানিত করেন। তো আমার 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 এক জীবন অনেক বড় পাওয়া চ্যানেল আই দুইবার মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া। তো অ্যাওয়ার্ড যখন পাই তখন মনে হয় যে না, কিছুটা হলেও হয়তো বা দর্শক আমাদেরকে ভালোবাসেন এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের আরও বেশি কাজ করতে হবে এবং অবশ্যই দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে হবে এবং সঙ্গীত চর্চার মাধ্যমে থাকতে হবে। নিশ্চয়ই। আমরা অনন্যার কাছে শুনি, এই যে শিল্পীদের আসলে সঙ্গীত চর্চার মধ্যেই থাকতে হয়, সঙ্গীতের সাথে জীবন এখন কেমন যাচ্ছে? ছোটবেলা থেকে সঙ্গীতের সাথে আছি, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। আমার কাছে মনে হয় সাধারণ মানুষের চেয়ে এই জীবনটা আসলে অন্যরকম। আমি জানি না, মানে যারা গানকে ভালোবাসে তারা হয়তো বা এটা উপলব্ধি করতে পারবে। সঙ্গীত এমন একটা বিষয়, মানে আমার কাছে এমন একটা স্বর্গীয় বিষয় লাগে জিনিসটা, যে এই সঙ্গীতের মাধ্যমে আমি মানুষকে মানে হাসাতে পারছি, এই সঙ্গীতের মাধ্যমে আমি কাঁদাতে পারছি, আমি তাদেরকে মানে স্মৃতি রোমন্থনের একটা ব্যাপার আছে না, ওই বিষয়টা আমি তাদের মধ্যে জাগিয়ে তুলতে পারছি। আসলে সঙ্গীতটা এমনই যেটা আমাদের সবাইকে কাছে নিয়ে আসে। কারণ বলে না যে যারা ফুল ভালোবাসে, সঙ্গীত ভালোবাসে, তারা মানুষের মতো মানুষ। আমার ঠিক সেরকমই মনে হয়। গান নিয়ে আছি, ভালো আছি, আনন্দে আছি, এই তো। একদমই তাই। সঙ্গীত কিন্তু একটা জীবন দর্শন, শুধুমাত্র আমরা মিউজিক দেখে বা গান শুনি সেটাই এবং শুধু শুধু নয়। তাই না আপু, আমি ওর কথা ধরে বলতে চাই যে সঙ্গীত একটা থেরাপি। যখন দেখবেন সঙ্গীত সব কিছুতেই, আমি যখন অসুস্থ থাকি তখনও কিন্তু আমার মন ভালো করতে এই সঙ্গীতটা কাজে, আমি যখন খুব কষ্টে থাকি তখনও কিন্তু এই সঙ্গীত আমাকে স্পৃহা দেয়। এবং বা খুব আনন্দ থাকি তখনও কিন্তু সঙ্গীতটা আমাদের সঙ্গী হয়ে থাকে। তো আর আরেকটা জিনিস যেটা অনন্যা বলল, যে এই আমার মনে হয় যে আর কোনো প্রফেশন এমন আছে কিনা জানি না, যে প্রফেশনটা আসলে আমার মনে হয় যে আমরা গানে আছি বলেই সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি, যে কত সহজেই, কত নিঃস্বার্থভাবে মানুষের খুব কাছে যাওয়া যায় এই সঙ্গীতের মাধ্যমে। এবং মানুষ আমাদের ভালোবাসছে কিন্তু এই গানের জন্য, একদম। এবং নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। আমরা অনন্যার কাছে কিন্তু তার স্টেজ পারফর্মের এক্সাইটমেন্ট বা অনুভূতিগুলো শুনছিলাম। আসলে বিউটির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যখন স্টেজে গান গাচ্ছিলেন? যেহেতু আমি লালন শাহের একটি গান পারফর্ম করেছিলাম, আর লালন শাহের গানগুলো তো মানুষের একদম মনের মণিকোঠায় গাথা এবং প্রত্যেকটা গানের কথা সবার জানা এবং বহুল জনপ্রিয় একটি গান, মিলন হবে কতদিনে। তো সবাই দেখলাম যখন গানটা শুরু হলো তখন খুব উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং গানটা তো সবার জানা, তো খুবই ভালো লাগে কাজ। সুর মিলে নিশ্চয়ই গাইছিলেন দর্শকরা। আমরা দর্শকদের সাথে নিয়ে পারফরমেন্সে কিছুটা অংশ দেখে আসি। প্রিয় দর্শক, চলুন দেখি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
প্রিয় দর্শক, আবারও বলতে চাই আসলে বিউটির এই অসাধারণ গান সহ আরও অনেক অনেক গান এবং গানের সাথে তো আরও নানান কিছু রয়েছে আপনাদের জন্য। 24 তারিখ আসলে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়। আমরা আসলে বিউটিও নিজেই নিশ্চয়ই অপেক্ষায় আছে যে তখন গানটি একদম, কেমন হয়েছিল এবং প্রোগ্রামটা স্ক্রিনে দেখতে, কেমন হ্যাঁ। দেখা যাচ্ছে। আমরা সকলেই অপেক্ষায় আছি 24 তারিখ সকলকে সাথে নিয়ে আসলে এবং শুধু চ্যানেল তাই আইয়ের না, আমার স্ক্রিনে। ছেলে বারবার বলছে আম্মু তোমাদের প্রোগ্রামটা কবে দেখাবে, সে দেখার জন্য হ্যাঁ, অপেক্ষা আসলে করছে সবাই খুব। কিন্তু অপেক্ষা এবং করে আছে সবচেয়ে এটা বড় দেখার কথা, জন্য। অনন্যার যে আঞ্চলিক গানটা আমার ছোট ছেলে সে তো মুখস্থ করে ফেলছে এবং তার খুব প্রিয় একটি গান। আসলে প্রিয় হওয়ার মতোই একটি গান এবং বগুড়ার মানুষ যারা তারা মনে হয় আরো খুব বেশি রিলেট করতে একদম, পেরেছে। একদম। এখন বিউটির কি নিয়ে ব্যস্ততা চলছে? এখন যেহেতু আমাদের পয়লা বৈশাখ গেল, সেটা নিয়ে একটু ব্যস্ততা ছিল। তারপর রিসেন্ট এর মধ্যে কিছু স্টেজ প্রোগ্রাম রয়েছে। আমার মৌলিক গানের কাজ চলছে, ঈদে রিলিজ হবে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আসবে এবং সেই সাথে সাথে টিভি চ্যানেলের প্রোগ্রাম। মানে সবসময় আসলে যেহেতু গানের মানুষ, গান নিয়েই সময় কাটছে। অনন্যার কাছে একই প্রশ্ন, পহেলা বৈশাখ নিয়েও নিশ্চয়ই নানান পরিকল্পনা ছিল এবং সেটি পার করা হয়েছে। এখন আসলে কি কি চলছে, কিসের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে? পয়লা বৈশাখে তো অনেক আয়োজন ছিল, সেই আয়োজনগুলোতে গান করেছি। এখন সামনে কিছু স্টেজ প্রোগ্রাম আছে, সেগুলো করব, কিছু রেকর্ডিংয়ের কাজ আছে এবং কিছু কাজও আছে যেগুলো সামনে প্রকাশ পাবে, সেগুলোর জন্য অপেক্ষা করছি। এই তো। এবং এই যে বগুড়ার গানটি খুব চ্যালেঞ্জ নিয়ে করা, এরকম চ্যালেঞ্জ কি আসলে মাঝে মাঝে নেওয়া হয় নতুন কিছু শেখার? অবশ্যই শিল্পী চ্যালেঞ্জ নিবে না তাকে হতে পারে? একদমই তাই। শিল্পী চ্যালেঞ্জ নিতে হবে, এটা শিল্পীর একটা কাজ। আর আমার কাছে মনে হয় আসলে শিল্পীর জীবনটাই চ্যালেঞ্জিং। সে যদি চ্যালেঞ্জ নিয়ে কোনো কাজে না এগোয়, তাহলে আমার কাছে মনে হয় তার লক্ষ্যটা না ফুলফিল হয় না। একদম। এবং অনন্যাকে তো আমি মোটামুটি সব ধরনের গানেই দেখতে পাই, সকালবেলা হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, দুপুরবেলা আধুনিক গান, আমরা বগুড়ার গান। একদম versatile ব্যাপারটা ওর মধ্যে। একদম অনন্যার নিজের কাছে কোন ধরনের গান করতে সবচেয়ে বেশি ভালো লাগে, নাকি সব গানই ভালো লাগে? সব গানই ভালো লাগে, তবে আমার যেহেতু ক্লাসিক্যালটা বেসিক, ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল গানগুলো একটু বেশি টানে, এই তো এগুলোই বেশি করা হয়। কিন্তু সব কিছু ফোক গান, এই গানটা আমাকে আরো বেশি টানে, তো সব কিছুই ভালো লাগে যেহেতু আসলে। মামাটির গান আমাদের একদম, একদমই সবথেকে তাই। বড় একটা ভান্ডার একদম। লোকগান। আমরা আপনার কাছে একটু শুনি, এই যে লোকসঙ্গীত আসলে আপনি বলছিলেন যে যেভাবে টাচ করে আমাদেরকে, একদম মনে হয় যে মনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং আমাদের প্রান্তিক যেসব মানুষ তারা সেটিকে আরো বেশি রিলেট করতে পারে। লোকগান গিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় মানুষের কাছে কতটুকু পৌঁছানো যায়, বা এই যে পৌঁছতে পারছেন এটা কেমন লাগে? আমার মনে হয় গানের মধ্যে তো বিষয়ের অভাব নেই, সেটা হচ্ছে কিন্তু আমাদের গর্ব বলি, আমাদের কি বলবো আনন্দ বলি, বা আমাদের যদি হয় না একটা আংশিক যে আমরা কোথাও পরিচয় করিয়ে দেওয়ার মতো যদি আমাদের কোনো কিছু থাকে, আমাদের ট্রেডিশন, ঐতিহ্য। ট্রেডিশন, সেটা হচ্ছে আমাদের লোকগান, লোক ঐতিহ্যের গান। তো এটার জন্য আমরা খুব বেশি গর্ববোধ করি, কারণ পাশ্চাত্য দেশগুলোতে দেখা যায় তাদের হয়তোবা তারা আধুনিক ক্লাসিক্যাল বা অন্যান্য যতগুলো শাখা রয়েছে তাদের বিচরণ অনেক বেশি, কিন্তু আমি এটুকু একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে বলতে পারি যে আমাদের যে লোকভাণ্ডার, লোকগানের যে ভাণ্ডার, এটা এত বেশি সমৃদ্ধ আমাদের বাংলাদেশে, এটা কোথাও নেই। এবং এটা দেশ এবং দেশান্তরে যারা বহির্বিশ্বে দেশের যারা বাইরে আছেন যারা আছে তারা সবাই। কিন্তু খুবই ভালোবাসেন আমাদের এই appreciate ভান্ডার করেন। এবং আমাদের এই লোকগানকে। তো এটার জন্য আমরা গর্ববোধ করতেই পারি যে আমরা হচ্ছে এমন একটি দেশে আমাদের জন্ম, যেখানে আমাদের ভান্ডার, এই লোক ঐতিহ্য এবং বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন মহাজনের জন্ম হয়েছে, যে গানগুলো এখন দেশ থেকে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও অনেক 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 বেশি সমৃদ্ধ। একদমই তাই, আমাদের বাংলা গানের ভান্ডার ভীষণ সমৃদ্ধ। অনন্যার আরো একটি গান ছিল আমাদের মিউজিক অ্যাওয়ার্ডসে, সেটি নিয়ে একটু শুনি। গান বলতে সেটা একটা পার্ট, বেহুলা লক্ষিন্দর একটা কি বলবো, সেটা গীতিনাট্য টাইপেরই হয়েছিল। তো সেখানে আমাকে জাহাঙ্গীর ভাই একদিন ফোন করে বললেন যে তোমাকে এরকম একটা মানে কয়েকটা গানে ভয়েস দিতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি অবশ্যই দিব। কিন্তু যেদিন আমার ভয়েস দেওয়ার কথা ছিল সেদিন আমার ভয়েস দিতে পারিনি, কারণ আমার বোন প্রচণ্ড মানে অসুস্থ হয়ে পড়ে। তো পরের দিন আমি ভয়েস দিতে গেলাম, তখন মাথার মধ্যে টেনশন চলছিল যে আসলে কি হবে না হবে, গানগুলো ভালো করে তুলতে পারিনি। মানে যেতে যেতে যতটুকু তোলা যায় গানগুলো গেছি। এবং যখন আমি শুনলাম যে আমার গানগুলোতে অপু বিশ্বাস লিপসিং করবেন,
তো সেটার আনন্দ ছিল হচ্ছে অন্যরকম। আর সেই সাথে আমি যখন গিয়ে দেখলাম, মানে বিশেষ করে রিহার্সালের দিন দেখলাম যে এই গানে ওনারা সবাই মানে রিহার্সাল করছেন, তো হঠাৎ করে সোহাগ ভাই আমাকে মানে হাত টেনে নিয়ে বললেন যে চলো অপু তোমাকে দেখতে চাচ্ছে। আমাকে হাত টেনে নিয়ে উনি মানে স্টেজের পেছনে নিয়ে গেলেন, তখন অপু দি ওখানে ছিল, এবার আমাকে দেখে বলছে তুমি গেছো? আমি বললাম যে হ্যাঁ, বলে কি দেখে ছোট মনে হয়। গানের গলা ভীষণ ভালো লেগেছে, এবং তখন মানে দিদি বলছিলেন যে চ্যানেলে এক একটা মানে ক্রিম বের করে সবসময়। তো এটাই কিন্তু অনেক আনন্দের। এবং যখন ওনারা পারফরমেন্স করলেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে, এবং সেই রিলসগুলো যখন বারবার মানুষজন শেয়ার করছিলেন, দিচ্ছিলেন, আমার যে কতটুকু মানে ভালো লাগছিল বা এখনও ভালো লাগা কাজ করছে, কারণ আমি এখনই নিউজ ফিড যখন স্ক্রল করি তখনই দেখি ওই ভিডিওগুলো আসছে এবং আমার ভয়েস সেখানে, সেটা আমার জন্য খুবই আনন্দের। একদমই তাই। এবং এই যে ছোট্ট অনন্যা ছিল আমাদের খুদে গানরা, যে সেখান থেকে আজকে এখানে বসে থাকা বা মিউজিক অ্যাওয়ার্ডসে গিয়ে অংশ নেওয়া, এই ব্যাপারটা কেমন লাগে ভাবলে? অন্যরকম লাগে। আসলে আমি তো কখনো ভাবতে পারিনি যে এত দূর আসা সম্ভব হবে, যদিও এটার পিছনে আমার মা বাবার অনেক অবদান এবং এত এত মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে বিধায় এখানে এসে আপনাদের সামনে বসে কথা বলছি এবং মানুষজন আমাকে দেখছে। এটা কিন্তু অনেক বড় পাওয়া, এবং সেই পাওয়াটা একটা বড় অবদান হচ্ছে চ্যানেলের এত বড় প্ল্যাটফর্মের কারণে আমি আজকে এখানে বসেছি, কথা বলছি। এবং প্রত্যেক শিল্পীরই কিন্তু একটা ইচ্ছে থাকে যে সিনেমা প্লেব্যাক করবে বা কোনো অভিনেতা অভিনেত্রীর মুখে তার গানটা শুনবে। সেই জায়গায় তো আমাদের অভিনেত্রী অপু বিশ্বাস অলরেডি আপনার গানে লিপসিং করেছে, এই ব্যাপারটা কেমন লাগছে? ভীষণ ভালো। তাকে তো মানে ঢালিউড কুইন বলা হয়। তো একজন ঢালিউড কুইনের লিপসিংয়ে যখন আমার গান হয়, সেটার আনন্দ কতটুকু সেটা বলে বোঝানো সম্ভব না। আমরা বিউটির কাছে একটু আসি, আমরা রিহার্সালের কথা শুনছিলাম, একদম আগের দিন কিন্তু আমাদের শোটা যেমনভাবে হবে ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত রিহার্সাল হয়েছে, সেখানে কেমন লাগছিল? নিশ্চয়ই একটি আনন্দের ব্যাপার ছিল। সব কিছুই এত বেশি আনন্দের ছিল, মানে হয় না যে এত বেশি অর্গানাইজড ছিল প্রত্যেকটা বিষয়ে, যে কখন আমরা কি করব বা কে কখন স্টেজে উঠবে বা কিভাবে কার টাইমটা কখন, এত সুন্দরভাবে ছিল যে একদম মনেই হয়নি যে কারোর কষ্ট যে কি জিনিস, মানে কেমন যে গানের মানুষ গান করতে। আর বিশেষ করে যখন দেখলাম যে একজন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যিনি রুনা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনারা একদম সুন্দর টাইমে, মানে একজন শিল্পীর কতটা পাঞ্চুয়াল হওয়া উচিত সেটা ওনাদের না দেখলে আসলে শেখার বিষয়। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা মজার এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করছিলাম এবং দর্শক আপনারাও নিশ্চয়ই শুনে অভিভূত হয়েছেন যে আমরা বগুড়ায় গিয়ে আসলে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে কি করেছি। আপনারা চোখ রাখবেন 24 তারিখ চ্যানেলের পর্দায় সেই সব কিছু দেখতে, এবং আশা করছি আমাদের এই বিশেষ আয়োজন আপনারা অনেক অনেক উপভোগ করবেন। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।